ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি মূলত থাকছে না। আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে মূলত আমাদের যে জেনারেল নলেজ রয়েছে, জেনারেল নলেজের মোগল সাম্রাজ্য অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোগল সাম্রাজ্য, সেই মোগল সাম্রাজ্য থেকে কিন্তু বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বহুবার বহু পরীক্ষায় এসেছে। আর প্রশ্নগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তুমি মোগল সাম্রাজ্যের প্রশ্নগুলো কতটা সলভ করতে পারছো, কতটা জানো। তো দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটাকে রাখা হয়েছে, চাহারবাগ বা চারবাগ ধরনের বাগান যে শৈলী, মানে বাগানের একটা স্টাইল, তো এটা কোন মোগল সম্রাট শুরু করেছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে হুমায়ুন, এরপর রয়েছে আকবর, তারপর রয়েছে শাহজাহান, তারপর রয়েছে বাবর। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান 4, অর্থাৎ বাবর চারবাগ ধরনের বাগান শৈলী শুরু করেছিলেন। আর বাবর সম্পর্কে যদি আমরা একটু এক্সট্রা ইনফরমেশান জানি তাহলে মনে রাখতে হবে বাবর 12 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন এবং তিনি 4টি যুদ্ধ লড়েছিলেন এবং 1530 সালে তিনি মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ঔরঙ্গজেব ও কোন মোগল রাজকুমারের মধ্যে সমুগড় এর যুদ্ধ হয়েছিল? কতটা ভালো করে পড়েছো এই প্রশ্নগুলো করো, বুঝতে পারবে যে কতগুলো ঠিক হচ্ছে। স্কোরটা অবশ্যই জানাবে শেষে। তাহলে প্রশ্নটা ছিল ঔরঙ্গজেব ও কোন মোগল রাজকুমারের মধ্যে সমুগড়। তাহলে সমুগড়ের যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব আর কোন মোগল রাজকুমার? প্রথম অপশানে বলা রয়েছে হিন্দাল, এরপর রয়েছে কামরান, তারপর রয়েছে দারাশুকো, আর তারপর রয়েছে মুরাদ বক্স। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব ও দারাশুকোর মধ্যে সমুগড় এর যুদ্ধ হয়েছিল। এটি কিন্তু কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্সি সাহিত্য এবং কলাক্ষেত্রে উৎসাহিত করার জন্য কোন মোগল সম্রাট বিখ্যাত ছিলেন? তাহলে ফার্সি সাহিত্য অর্থাৎ পার্সিয়ান যে লিটারেচার এবং তার যে আর্ট, এটাকে ইন্সপায়ার করার জন্য কোন মোগল সম্রাট বিখ্যাত ছিলেন? এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তুজুক ই জাহাঙ্গীরি নামক আত্মকথা কোন মোগল সম্রাটের? তাহলে কোন মোগল সম্রাটের আত্মকথার নাম তুজুক ই জাহাঙ্গীর? তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে এটি হবে জাহাঙ্গীর। পরবর্তী অপশানের দিকে এগিয়ে আসছি। মুঘল সম্রাটকে হারিয়ে নিজেকে শাসক হিসেবে ঘোষিত করেছিলেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য স্থাপিত করেছিলেন কে? তো অপশানগুলো দেখো। প্রথম অপশানে বলা রয়েছে শেরশাহ সুরি, পরে রয়েছে বহুলুল লোদি, তারপর রয়েছে হুমায়ুন, তারপর রয়েছে সিকান্দার লোদি। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা এখানে আমাদের মনে রাখতে হবে। মোগল সম্রাটকে হারিয়ে শাসক হিসেবে ঘোষিত করেছিলেন নিজেকে, তিনি হলেন শেরশাহ সুরি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, শেরশাহ সুরি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পুরানা কিলা কোন সামগ্রী দ্বারা বানানো হয়েছিল? তাহলে অপশানগুলো দেখো, দেখতে পাচ্ছ। তো পুরানা কিলা কোন সামগ্রী দ্বারা বানানো হয়েছিল? প্রথম অপশানে বলা রয়েছে বালু পাথর লাল রঙের, এরপর রয়েছে মার্বেল পাথর, তারপর রয়েছে টাইলস এবং তারপর রয়েছে রাবেল পাথর। তো পুরানা কিলা যে সামগ্রী দ্বারা বানানো হয়েছিল সেটি হচ্ছে লাল বালু পাথর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, পিয়েত্রাদুরা শৈলীকে জনপ্রিয় বানানোর ক্ষেত্রে কোন মোগল সম্রাট বিখ্যাত ছিলেন? তাহলে এই যে পিয়েত্রাদুরা শৈলীকে জনপ্রিয় বানানোর ক্ষেত্রে যে মোগল সম্রাট বিখ্যাত ছিলেন তিনি হলেন শাহজাহান। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নিম্নলিখিত স্থানগুলির মধ্য থেকে কোনটি মোগল প্রান্তীয় রাজধানী ছিল না? তাহলে আমাদের এখানে বলতে হবে কোনটা প্রান্তীয় রাজধানী ছিল না। প্রথম অপশানে বলা রয়েছে লাহোর, এরপর রয়েছে এলাহাবাদ, তারপর আজমের, এরপর রয়েছে বিদর। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে বিদর। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। 1772 সালে সবাই রাজা জয় সিংকে গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল নিম্নলিখিত কোন স্থানে? প্রথম অপশানে রয়েছে বাংলা, এরপর রয়েছে আগ্রা, তারপর রয়েছে অবধ, এরপর রয়েছে উড়িষ্যা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে আগ্রা। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, আগ্রা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভরতপুরে সুরজমল দ্বারা কোন দুর্গ বানানো হয়েছিল? প্রথম অপশানে বলা রয়েছে আগ্রা ফোর্ট, এরপর রয়েছে লোহাগড় ফোর্ট, রেড ফোর্ট, আর হচ্ছে আমের ফোর্ট। তো ভরতপুরে সুরজমল দ্বারা নির্মিত দুর্গটির নাম ছিল লোহাগড় ফোর্ট। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। ইরানের শাসক নাদির শাহ কোন বছর দিল্লি লুট করেছিলেন? প্রথম অপশান এখানে বলা রয়েছে
1707 খ্রিস্টাব্দ, তারপর হচ্ছে 1739, তারপর হচ্ছে 1740, এরপর হচ্ছে 1755। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ইরানের শাসক নাদির শাহ দিল্লি লুট করেছিলেন 1739 সালে। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন রাজপুত দীর্ঘ সময় ধরে মোগলদের কর্তৃত্ব স্বীকার করতে রাজি ছিলেন না? প্রথম অপশানে বলা রয়েছে রাঠোর, এরপর রয়েছে চৌহান, 3 রয়েছে সিসোদিয়া, আর 4 রয়েছে কাজওয়াহা। তো যে রাজপুত দীর্ঘ সময় ধরে মোগলদের কর্তৃত্ব স্বীকার করতে রাজি ছিলেন না তিনি হলেন সিসোদিয়া। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় এসছে। এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে এবং সেখান থেকেই আমি আলোচনা করছি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 1568 খ্রিস্টাব্দে, তাহলে সালটা এখানে মনে রাখবে 1568। তো এই 1568 খ্রিস্টাব্দে আকবর নিম্নলিখিত কোন ক্ষেত্রটিকে নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে বাংলা, এরপর রয়েছে চিত্তর, তারপর রয়েছে গুজরাট, তারপর রয়েছে উড়িষ্যা। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে চিত্তর। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 1713 থেকে 1719 এর মধ্যে কোন মোগল সম্রাট শাসন করেছিলেন? প্রথম অপশান বলা রয়েছে দ্বিতীয় আলমগীর, এর পরের অপশান যেটা রয়েছে দ্বিতীয় শাহ আলম, 3 নম্বর অপশান রয়েছে ফারুক শিয়র, আর 4 রয়েছে আহমদ শাহ। তো 1713 থেকে 1719 এর মধ্যে যে মোগল সম্রাট শাসন করেছিলেন তিনি হলেন ফারুক শিয়র। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের শাসনকালে কোন প্রদেশে জাপ্তি ব্যবস্থা প্রয়োগ করা সম্ভব হয়নি? তো প্রথম অপশানে বলা রয়েছে পাঞ্জাব এবং দিল্লি, এরপর রয়েছে বাংলা এবং গুজরাট, এরপর রয়েছে আগ্রা এবং রাজস্থান, তারপর রয়েছে মালবা এবং অবধ। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে বাংলা এবং গুজরাট, অর্থাৎ অপশান 2 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা যেটা রয়েছে খুবই বেসিক কোয়েশ্চেন, ছোটোবেলা থেকে কম বেশি পড়ে এসছো তোমরা সকলেই জানো এইটা, আর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আকবরের যে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ রাজস্ব মন্ত্রী, তো আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল? তো আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল টোডর মহল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর এই টোডর মহলের দ্বারা যে বন্দোবস্ত চালু করা হয়েছিল সেটা হচ্ছে দহশালা বন্দোবস্ত। আর বীরবল হচ্ছে আকবরের নবরত্নের মধ্যে একজন, রাজা মানসিংহ একই, মোল্লা দো পিয়াজো, এরা আকবরের যে রাজসভার যে নবরত্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। আর বীরবলের প্রকৃত নাম যদি জানতে চাওয়া হয় কি, তো বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। এটা আমাদের মনে রাখতে হবে, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দিল্লিতে লালকেল্লার নির্মাণ কোন বছর শুরু হয়েছিল? তাহলে দিল্লিতে যে লালকেল্লার নির্মাণটা হয়েছিল এটা হয়েছিল 1639 সালে। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, 1639। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রূপে ইংরেজ উইলিয়াম হকিন্স সাক্ষাৎকার করেছিলেন কোন মোগল সম্রাটের সঙ্গে? প্রথম অপশানে বলা রয়েছে বাবর, এরপর রয়েছে আকবর, হুমায়ুন আর জাহাঙ্গীর। না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রূপে ইংরেজ উইলিয়াম হকিন্স সাক্ষাৎ করেছিলেন জাহাঙ্গীরের সঙ্গে, মানে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। এটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন মোগল সম্রাটের উপাধি ছিল আলমগীর? তো আলমগীর উপাধিটা কোন মোগল সম্রাট নিয়েছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে আকবর, এরপর রয়েছে শাহজাহান, তারপর রয়েছে বাবর, তারপর রয়েছে ঔরঙ্গজেব। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ঔরঙ্গজেবের উপাধি নিয়েছিলেন আলমগীর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হুমায়ুন কথার অর্থ কী? প্রথম অপশানে বলা রয়েছে সিংহ, এরপর রয়েছে ভাগ্যবান, তারপর রয়েছে প্রজাপালক, তারপর রয়েছে জিন্দা পীর। তো হুমায়ুন কথার অর্থ হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে ভাগ্যবান, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভাগ্যবান ছিলেন না, কেননা তার সময় তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তিনি যখন শাসন করেছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে আসছি। বাবর কথার অর্থ কী? তো প্রথম অপশানে বলা রয়েছে যোদ্ধা, এরপর রয়েছে ভাগ্যবান, ঈশ্বর বিশ্বাসী, সিংহ। তো বাবর কথার অর্থ হলো সিংহ। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বাবরনামা নামক যে পুস্তক, এই পুস্তকটি কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে বাবরনামা নামক যে পুস্তকটি, এই পুস্তকটি মূলত
তুর্কি ভাষায় লেখা হয়েছিল। আর অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো মূলত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজেই লেখা। অন্যান্য যে আত্মজীবনীগুলো রয়েছে, অটোবায়োগ্রাফিগুলো, সেগুলো মূলত পার্সি ভাষায় লেখা হয়েছে, কিন্তু এই একটা গ্রন্থ যেটা বাবরনামা সেটা কিন্তু তুর্কি ভাষাতেই লেখা হয়েছে। মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরঘরার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো এই যে ঘরঘরার যুদ্ধ, তো এই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা আমাদের বলতে হবে। তো 1528 বলা রয়েছে, 1529, 1530, 1535। তো ঘরঘরার যুদ্ধ মূলত লড়েছিলেন বাবর। তো এখানে আমাদের মনে রাখতে হবে এই যুদ্ধটা হয়েছিল 1529 সালে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং 1530 সালে বাবর মারা গিয়েছিলেন। তো ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বলা রয়েছে ফরিদ খান কার প্রকৃত নাম? তাহলে এই যে ফরিদ খান, এটা কার প্রকৃত নাম সেটা আমাদের বলতে হবে। প্রথম অপশনে বলা রয়েছে শেরশাহ সূরি, এরপর রয়েছে আকবর, এরপর রয়েছে বাবর, এরপর রয়েছে জাহাঙ্গীর। তো ফরিদ খান যার প্রকৃত নাম তিনি হলেন শেরশাহ সূরি। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর মোগল সাম্রাজ্য এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, কম বেশি প্রশ্ন কিন্তু থাকেই। যে কোনো পরীক্ষায় আমরা জেনারেল নলেজ যদি দেখি এবং জেনারেল নলেজের ওয়েটেজটা যদি একটু বেশি হয় তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসে থাকে এবং প্রশ্ন হওয়ার সম্ভাবনাটাও থাকে। সিলেবাসে তো অন্তর্ভুক্ত থাকবেই জেনারেল নলেজের। তো এই জন্য চ্যাপ্টার ওয়াইজ এটা মূলত আলোচনা করে দিলাম। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে আসছি। আকবর জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো এই প্রশ্নটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটে কিন্তু এসেছিল। আকবর জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো প্রথম অপশান হচ্ছে বলা রয়েছে ফারগানা প্রদেশ, এরপর হচ্ছে হস্তিনাপুর, অমরকোট, আগ্রা। তো আকবর জন্মগ্রহণ করেছিলেন যেখানে সেটা হচ্ছে ফারগানা প্রদেশ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যেটা রয়েছে, জিজিয়া কর তুলে দিয়েছিলেন কোন মোগল সম্রাট? তো জিজিয়া কর তুলে দিয়েছিলেন যে মোগল সম্রাট সেটি হচ্ছে আকবর। তো আকবর জিজিয়া কর কিন্তু তুলে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, মনসবদার প্রথা কে চালু করেছিলেন? তো মনসবদার প্রথা যিনি চালু করেছিলেন তিনি হলেন আকবর। আকবর মনসবদার প্রথা চালু করেন। আর এই মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। আর এই মনসবদারদের মোট 33টির মতো পদ কিন্তু ছিল, যেটা আকবরের সময় চালু হয়েছিল। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে, সঙ্গীতের জনপ্রিয়তা সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল কোন মোগল শাসকের শাসনকালে? প্রথম অপশানে বলা রয়েছে জাহাঙ্গীর, এরপর হচ্ছে হুমায়ুন, আকবর, শাহজাহান। তো সঙ্গীত জনপ্রিয়তা লাভ করেছিল যে শাসকের শাসনকালে সেটা কিন্তু আমাদের এখানে বলতে হবে। এইটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা অবশ্যই জানলে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আকবর দিন ই ইলাহি শুরু করেছিলেন কত খ্রিস্টাব্দে? না, আকবর দিন ই ইলাহি শুরু করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। দিন হি ইলাহি যদি বলা হয় কি, না দিন হি ইলাহি হচ্ছে একটা নতুন ধর্মমত। আকবর ইবাদতখানা গড়ে তুলেছিলেন কোথায়? না, আকবর ইবাদতখানা গড়ে তুলেছিলেন ফতেপুর সিকরিতে। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ফতেপুর সিকরিতে তিনি ইবাদতখানা গড়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইংরেজ রাজদূত স্যার টমাস রো এবং ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোন মোগল সম্রাটের রাজদরবারে এসেছিলেন? তাহলে এইটা অলরেডি এর আগে একবার আমরা আলোচনা করে নিয়েছি। তো মূলত এটা আমাদের মনে রাখতে হবে জাহাঙ্গীর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আজকের মতো ক্লাসটা এখানেই আপাতত শেষ করছি। আর এই ধরনের জিকে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু এডুকেশনাল চ্যানেল, সব এই ধরনের ভিডিওগুলোই আপলোড হয় যেগুলো পরীক্ষার্থীদের অবশ্যই কাজে লাগে এবং একবার করে হলেও প্রশ্নগুলো জানার দরকার আছে, বিশেষ করে মক টেস্টের জন্য। গুড বাই।